আমি 91 সালে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কারণ আপনি অনেক কথা বলেছেন যেটার উত্তর দিতে গেলে আমাকে সময় দিতে হবে। এটা আমি চটপট করে বলে ফেলছি। 1991 সালে 2টা মহিলা এমপি দিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছে জামাত ইসলাম। কিন্তু আমি দেখেছি যে শ্বেত সন্ত্রাস করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাত ইসলাম। কিন্তু তখন পর্যন্ত জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন ছেলেকে বিএনপির ছাত্র দল কোথাও কিন্তু হাত দেয়নি। আপনি এরকম শত সহস্র 120টা যদি ঘটনা আপনি গুগলে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, চিটাগাং এবং চিটাগাং কলেজে বিশ্ববিদ্যালয় আপনি পেয়ে যাবেন। কিন্তু তাহলে এখন এবং আমি দায়িত্ব নিয়ে আজকে বলছি, মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, মতিন চৌধুরী উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জমিরুদ্দিন সরকার উনি শিক্ষামন্ত্রী ছিলেন। ওইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসে সঠিক তথ্য বলতে যাওয়ার আগে উনি মোটিভেটেড হয়ে যেতেন, এবং যে আমরা মুখই পেতাম না তখনও। শুধু আমি পাপিয়ার এই বক্তব্য না, তৎকালীন সময়ে সারা বাংলাদেশে জামাতের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য ছাত্র সমাজে তৈরি হয়েছিল। ওখানে ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য সংগঠন ছিল, তাদের কাছ থেকে আপনি এই জিনিসটা জেনে নিতে পারবেন। এবং আজকের মুখ্য সচিব, যার নাম রাষ্ট্রপতি হিসেবে আসছে, উনি তখন জমিরুদ্দিন সরকার পিএস ছিলেন। ওনার মুখের সামনে যে আমরা কখনো দাঁড়াতেই পারিনি। আজকাল নতুন বন্দোবস্ত রাজনীতি কিভাবে আসবে? 91 সালে বিএনপির সাথে ক্ষমতা থেকে বিএনপির ছাত্র হত্যার সাথে যে জামাত ইসলাম জড়িত, নতুন বন্দোবস্ত আপনি আর যাই হোক জামাতের কাছে আশা করতে পারেন না। 2001 সালে জোটের অংশ থেকেছে, 2টা মন্ত্রিত্ব নিয়েছে। তারপর সারা বাংলাদেশ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে অত্যাচার, ছাত্র হত্যা থেকে শুরু করে জামাত ইসলাম করেছে, এদের কাছ থেকে এদের বন্দোবস্ত একটাই: হত্যা, খুন, প্যানিক, সন্ত্রাস, ইয়ানত খাওয়া, জাকাত খাওয়া, ফেতরা খাওয়া, কোরআন আর মসজিদকে নিয়ে হচ্ছে রাজনীতি করা, মহিলা মাদ্রাসায় বাচ্চাদেরকে ধর্ষণ করা, আর ছেলে হলে তাদের বলৎকার করা। এই স্পষ্ট এই দৃষ্টিভঙ্গি থেকে ওরা কখনই বেরোতে পারে নাই। আজকাল মেয়ের সাথে কে কি করলো না করলো, মঞ্জু ভাই বলতেছে যে বিএনপির অনেকেই করছে অপ্রকাশিত আছে, অমুক আছে, তমুক আছে। আরে ভাই, প্রকাশিত যদি না থাকে সেটা নিয়ে কি আপনি কথা বলতে পারেন নাকি? আপনি ধরা খাইছেন, বহিষ্কার করছেন, ধারাপাস করছেন, আপনি আমাকে রাখতে আসতেছেন কেন? যে আমাদের অনেকের এই দোষ আছে, ওই আছে, সে আছে, কার প্রপার্টির সাথে করে বেরিয়েছে। এবং আপনি জানেন এই রীতিমতো ফেক 980টা অপতথ্য দিচ্ছে বিএনপির এগেইনস্টে এই ফেসবুক, এবং সেটা প্রমাণ তদন্ত করে পাওয়া গেছে যে 980টা অপতথ্য, যেখানে এই মেয়ে সুলভ আচরণ থেকে শুরু করে চাঁদাবাজি, ট্রাকে আগুন, এগুলো সব কিন্তু অপতথ্য। মন্ত্রিসভার নতুন তালিকা, দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির আভ্যন্তরিক কোন্দল নিয়ে মন গড়া তারা ইয়ে করছে, এবং বিএনপির নেতাকর্মী হত্যা, খুন, ধর্ষণের সাথে জড়িত। এইরকম হচ্ছে 980টা অপতথ্য। এই অপতথ্যকারীগুলো কারা? এগুলো জামাতের বড় বাহিনীর দ্বারা। মঞ্জু ভাই শিবির ছাড়ছে কেন? মঞ্জু ভাই শিবিরের এই আইডিওলজি, শিবির ছাড়ি না, জামাত ছাড়ছে কেন? এই আইডিওলজি, এই অপসংস্কৃতি, এই ইসলাম নিয়ে ব্যবসা, ধর্মের কথা বলে হত্যা, রক কাটা, লাশ সাথে চিনতে না পারে সেই জন্য কেমিক্যাল দিয়ে মুখ পুড়ায় দেওয়া, এগুলোর সাথে উনি অ্যাডজাস্ট করতে পারেননি জন্যই হয়তোবা উনি ওই জায়গা থেকে সরে আসছেন। আজকে উনি বলছেন পার্লামেন্টে কেন বক্তৃতা ভালো দিতে পারছে না। কিভাবে দিবে? যারা মাদ্রাসা ওরিয়েন্টেড এবং তারা ছাত্র সংগঠন করতে যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, আপনি সাংবাদিক যেছেন, আপনি তথ্য নিয়ে দেখেন, তারা প্রত্যেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কমসে কম 10টা করে হত্যা মামলার আসামি, এবং তাদের নেতৃত্বে এবং তারা প্রকাশ্য দিবালোকে হত্যা করছে। হত্যাকারীরা পার্লামেন্ট অর্থবহ করবে, রাষ্ট্রকে অর্থবহ করতে হবে, এইটা আমি পাপিয়া আমার জীবদ্দশায় কোনো দিনই বিশ্বাস করে যেতে পারি না, বিশ্বাস আমি করতেও পারি না। এখন 91 সালে ক্ষমতায় থেকে অংশ নিয়ে যারা ছাত্রদলকে হত্যা করে, তাদেরকে আপনি কি দল বলবেন? নতুন বন্দোবস্ত, পুরাতন বন্দোবস্ত, আপনি ঐক্যবাদের কথাই শুধু বলেন। ঐক্যবাদ কমিশনের মিটিং এ বসে তারা গোটা বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে কর্মসূচি দিয়ে দিল, গোটা বাংলাদেশের গণজমায়েত তারা দিয়ে দিল। তাহলে এগুলো যে কি জিনিসের কি জিনিস, এই যে কি মালের মাল, এই যে কি জিনিস, এটা বিএনপি হারে হারে টের পাচ্ছে। এখন এই নতুন প্রজন্মে যারা বিএনপি করতে আসছে তারা হারে হারে টের পাচ্ছে। আর আমি পাপিয়া 1986 থেকে শুরু করে 26 পর্যন্ত টের পেতে 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 আমি একবারে কড়া পড়ে গেছে। আমার আত্মার অনুভূতি, ফিলিংস, রক্ত, মাংস, ধমনী, সবকিছু সাক্ষী। তাহলে এখন তো আপনি তো জামাত ছাড়লেন, আবার জামাতের সাথে জোট করলেন, এবি পার্টির ভবিষ্যৎ কি এটা একটু শুনতে চাই আমি। যে প্রথম কথা হচ্ছে যে বিরোধী দলের নেতা কি বলবেন, ধরেন আমি যদি বলি যে উনি কি বলবেন, উনি তো এটাই বলবেন যে আমাদের দাবি মানতে হবে, আমরা এই কথা বলছি, এটা যদি না হয় আমরা সরকারের জন্য কঠিন কর্মসূচি দিব। যেমন কালকে আমি দেখলাম আরো এক জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছে
যে বিরোধী জোটের একজন নেতা, বিরোধী ঐক্যের, উনি বলেছেন আমরা আপনাদের হাতে ধরবো, আমরা আপনাদের পায়ে ধরবো, যদি তাতে কাজ না হয় তাহলে ঘাট ধরতে বাধ্য হব। তা আমাকে প্রশ্ন করছিল যে মানে আপনাকে সরকারি দলের ঘাড়ে ধরবেন? তা আমি বললাম যে দেখেন, উনি তো হাতে ধরার কথা বলেছেন, পায়ে ধরার কথা বলেছেন, আপনি তো প্রথম প্রশ্নটা করা উচিত ছিল যে আপনারা কি আসলে সরকারি দলের হাতে ধরবেন? এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা বক্তব্য। আমরা যখন রাজপথে বক্তব্য দিতে যাই তখন বক্তব্যের নানা কথা বলি। আমরা বলি যে এইটা অযৌক্তিক, এই কাজটা আপনারা করছেন না, এই কাজটা করছেন না, এই কাজটা যদি আপনারা না করেন তাহলে আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে কঠোর জায়গায় যেতে হবে। আমি বিরোধী দলীয় নেতার বক্তব্যটাকে এভাবেই দেখি যে উনি কিন্তু বলেন নাই। আপনার তো নিশ্চয়ই মনে আছে, ছোটবেলা আমরা অনেক শুনেছি কৃষকের রাখালের সেই বাঘ এসেছে গল্পের কথা। প্রয়োজন ছাড়া এরকম প্রয়োজনীয়তা কোথায় আপনারা দেখলেন যে এখনই ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ার কথা বলছেন? যদি একটি সরকার সেরকম মিস্টেক করতো, একেবারেই বিরোধী জোটের কোনো কথাই রাখছে না বা জনগণের প্রত্যাশার দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, তখন হয়তো এরকম একটা বক্তব্য সামনে আসতে পারতো। না, এটা তো ডেফিনেটলি আপনি যেটা বলেছেন এটা সত্য কথা। ধরুন আমি আপনার প্রতিপক্ষ, তা আমি প্রতিপক্ষ হয়েই আপনার সাথে হঠাৎ করেই গরম হয়ে গেলাম, এটা তো একটা সস্তা কাজ হবে। আমি যদি একটা পরিপ্রেক্ষিতে একটা কথার সূত্র ধরে কোনো একটা কারণে আপনার উপর একটু উত্তেজিত হই বা আপনার সাথে একটু রুট ব্যবহার করি, তখন সেটা হয়তো জাস্টিফাইড হবে। আদার দেন আমি যদি কোনো কষ্ট ছাড়া রুট করি তাহলে তো মানুষ এটাকে গ্রহণ করবে না। যার কারণে আপনি এই প্রশ্নটা তুলতেও পারছেন যে হঠাৎ এমন কি ঘটলো যে ঢাকা ঘেরাও কর্মসূচি। আমি আপনার সাথে একমত যে আমার কাছে মনে হয় না যে এখনই ঢাকা ঘেরাও করে সরকার পতনের কর্মসূচি দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। বাট বিরোধী দল যে কথাগুলো বলছে, দেখেন গতকালকেও আপনি দেখবেন যে গতকাল বা পরশু সম্ভবত যে কিছু কর্পোরেশনে, যেগুলো স্বায়ত্তশাসিত কর্পোরেশনে সরকারি দলের পক্ষ থেকে বা সরকার থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা অ্যাবসলিউটলি পার্টি ম্যান, মানে দলীয় লোক। তারপরে এর আগেও আমরা দেখেছি বা গত কয়েকদিন আগে একটা সমালোচনা উঠেছে যে নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে, শামসুল আলম সাহেব। উনি আমাদের খুবই প্রিয় মানুষ, উনি জুলাই অভ্যুত্থানে ওনার ভূমিকাও আছে, কিন্তু ওনাকে ইলেকশন কমিশনে দেওয়া হয়েছে। উনি কিন্তু সিনিয়র সচিব হওয়ার মতো লোক, উনি যেহেতু বঞ্চিত হয়েছেন, তো উনাকে পদায়ন করা হোক, উনি যে বঞ্চিত হয়েছেন সেটার রিমেডি প্রপারলি দেওয়া হোক। কিন্তু যখনই ইলেকশন কমিশনে দেওয়া হয় এরকম একটা লোককে 1 বছরের চুক্তিতে, তখন একটা সমালোচনা করার কিন্তু স্কোপ তৈরি হয়। যেমন আমরা নিজেরও সমালোচনা করেছি যে উনাকে কেন ইলেকশন কমিশনে দেওয়া হলো, কারণ সামনে তো একটা নির্বাচন আছে, ওই যে কি বলে স্থানীয় সরকার নির্বাচন। তো ধরেন এই জায়গাগুলোর প্রপার সমালোচনা আমাদেরকে তো সরকারের করতে হবে, এবং আমাদের সমালোচনা জাস্টিফাইড কিনা, আমাদের সমালোচনা যৌক্তিক কিনা। যেমন বিএনপির 31 দফা খুলে দেখেন আপনি, সরি 31 দফার 8ম দফায় কিন্তু বলা হয়েছে যে ওনারা এই সমস্ত কর্পোরেশনগুলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের ভেটিং এর মাধ্যমে নিয়োগ দিবেন, এক ধরনের যাচাই বাছাই করে নিয়োগ দিবেন। ঠিক আছে, আপনারা যেমন আপনার এখানে যখন একটা প্রেজেন্টার নিয়োগ দেন, তাই না, আপনার একটা কাজিন খুব ভালো কথা বলতে পারে, শুদ্ধ উচ্চারণ করতে পারে, আপনি তো তাকে নিয়োগ দিয়ে দেন না, আপনি এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো নিয়োগটা করেন। ঠিক আছে, তো বিএনপি এই কমিটমেন্টটা দিয়েছিল যে আমরা এই ধরনের জায়গায় অ্যাপয়েন্টমেন্টে আমরা এই প্রসেসটা ফলো করব। এখন বিএনপি প্রসেসটা ফলো করে নাই, না করে তাদের দলীয় বঞ্চিত, যেখানে এমপি হতে পারে নাই, যেখানে নানাভাবে তাকে প্রার্থী দিতে পারে নাই, এই ধরনের লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন এই জায়গাগুলো টোটাল সমালোচনা করার রাইট আমাদের আছে কিনা, আচ্ছা অধিকার আছে কিনা? আমি আসছি টোটাল এই সমালোচনাটা নিয়ে কথা বলবো। দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে আপনি নিজেই স্বীকার করছেন যে গুরুত্ব বিবেচনায় এখনই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে এটাকে কি মানুষ রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখবে না? হ্যাঁ, যদি আমি তো বললাম যে বেসলেস যদি হয়, হঠাৎ করে যদি কেউ এই কথাটা বলে, কিন্তু যদি ধারাবাহিকভাবে বলে যে ভাই আপনাদের সাথে আমাদের এটা নিয়ে ভালো কথা হয়েছে, আপনারা এটা করেছেন, আপনারা এটা করেছেন, কিন্তু আপনারা যদি কমিটমেন্ট রক্ষা না করেন তাহলে আমরা এটা করব। আচ্ছা, এইভাবে বলার মধ্যে মোরালিটি চিন্তা করলে তাহলে সেটা এই স্ট্যান্ডবাজিটা যায় কিনা রাজনীতির সাথে, যে কোনো রাজনীতিবিদের সাথে, সেটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডেফিনেটলি আমরা এই নিয়োগ নিয়ে কথা বলবো, যে আসলে নিয়োগের বিষয়ে যে সমালোচনাগুলো আপনারা করছেন সেটা কিভাবে আসলে দেখে বিএনপির দিক থেকে বক্তব্যকে আমরা শুনবো। আমাদের এখানে অ্যাডভোকেট পাপিয়া আছেন। তার আগে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরের এই যে প্রসঙ্গটা আপনি আজকে বলছেন, এটা কি
আপনারাই বা ইন্টারিম গভর্নমেন্টে যারা আপনারা ছিলেন, বিএনপি বলেন, এবি পার্টি বা জামাত, আপনারা কি গণঅভ্যুত্থানের পরেই শুরু করলেন না এটা? আমরা যখন দেখি 19 জন জামাত অ্যাক্টিভিস্ট কোর্ট থেকে তারা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে, এর আগে এই নিউজটা হওয়ার আগে তো কেউ আপনারা সমালোচনা করেননি যে কিভাবে হাইকোর্টে এভাবে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে? না, আমি এটা সবসময় বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে যেটা ছিল, ইন্টারিম গভর্নমেন্টে তো ওই অর্থে নিজস্ব কোনো দল নাই, ঠিক আছে? যদিও কেউ কেউ সমালোচনা করেছেন যে এনসিপি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের দল, এই সমালোচনার কিছুটা হলেও ভিত্তি আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি তাকায় দেখেন তাহলে দেখবেন ইন্টারিম গভর্নমেন্ট মিন্স অ্যাকচুয়ালি বিএনপি, জামাত এবং এনসিপির একটা জোটবদ্ধ সরকার। কেন বলছি আপনি যে 29 জনের কথা বললেন না, জামাতপন্থী লোকেরা রিজাইন করেছে, তাহলে বাকিরা কারা? 19 জন। বাকিরা কারা? আমার প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে তখন আপনারা সমালোচনাটা কেন তোলেন নেই, যে এখানে কি আসলে যোগ্য লোকের স্থান পাচ্ছে? কারণ বিচারাঙ্গনে তো সবচেয়ে যোগ্য লোকের স্থান পাওয়ার কথা, নাকি আসলে কোন দলের কে সেই হিসেবে আপনারা এই সমালোচনাগুলো ছিল তখন, কিন্তু আপনাকে বলি কোনো উপায় ছিল না। উপায় ছিল না কেন? এই যে ধরেন যে সমস্ত পিপিরা পালিয়ে গেছে, তারপরে আপনার অ্যাটর্নি জেনারেলরা পালিয়ে গেছে, বা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একসাথে শত শত পোস্ট খালি হয়েছে, এই সমস্ত জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট কাকে নিয়োগ দিবে? নির্দলীয় লোক ছিল না, নির্দলীয় লোক ছিল না এই অর্থে, জামাতের অ্যাক্টিভিস্ট ছাড়া কোনো উপায় ছিল না, নির্দলীয় লোক অর্থে ছিল না এই অর্থে যে তখন যারা এই সমস্ত জায়গায় দীর্ঘদিন থেকে ধরুন পদ বঞ্চিত, বিভিন্নভাবে বঞ্চিত ছিল, এখানে দেখা যাচ্ছে তখন বিএনপি, জামাত, এখন আপনি দেখবেন বিএনপি জামাতের বাইরেও কিছু নির্দলীয় লোক দেওয়া হয়েছে সেখানে। তাহলে আজকে যখন দলীয় লোককে যোগ্য মনে করে বিএনপি অ্যাপয়েন্ট করছে, তখন সেটা নিয়ে তাহলে সমস্যা কেন? যোগ্য লোক না থাকার জন্য তো এটা করতেই পারে। সমস্যা নাই তো, সমস্যা আমি কিন্তু বলেছি সমস্যা হচ্ছে বিএনপি প্রমিস করেছে, এটাই সমস্যা। ওকে, বিএনপি তার এই কথাটা শেষ করি, বিএনপি যে দলীয় লোক নিয়োগ দিয়েছে আমাদের দাবিতে তো তারা প্রত্যাহার করে নেবে না। এই লোকগুলো যদি প্রপারলি সুন্দর করে চালায়, নিরপেক্ষভাবে চালায়, দক্ষতার সাথে চালায়, তাহলে আমাদের বক্তব্যকে মানুষ অত বেশি গুরুত্ব দিবে না। কিন্তু যখনই এগুলো ফেল করবে তখন আমরা কিন্তু বলবো যে বিএনপি একই সাথে 3টা অপরাধ করেছে। একটা অপরাধ করেছে প্রমিস করে, প্রমিস লঙ্ঘন করেছে, অযোগ্য লোকদেরকে বসিয়েছে, এবং এই অযোগ্য লোকদের কারণে এখানে দুর্নীতি হয়েছে। দেখেন আমার পয়েন্ট কিন্তু তখন 3টে বেড়ে যাবে। আমরা আগে ভাগে কেন বলে রাখছি যে আপনারা তখন বলবেন যে আপনারা তো তখন এই প্রতিবাদগুলো করেন না, এই জন্য বলছি। আমরা চাই যে আপনারা সিলেক্টিভ প্রতিবাদ না করেন, সবসময় প্রতিবাদ করে যান, সেটা আমরা প্রত্যাশা করি। সৈয়দা পাপিয়া, আমি আপনার কাছে শুনতে চাই যে অভিযোগগুলো এসেছে, বিশেষ করে বিএনপি যে প্রতিশ্রুতি করেছিল দল হিসেবে, সেই প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে গেছে, এই অভিযোগটা মুজিবুর রহমান মঞ্জু করলেন। আমি প্রথমে এই বিষয়ে আপনাদের শুনতে চাই যে আপনারা আসলে প্রতিশ্রুতি রক্ষা করছেন কিনা সঠিকভাবে। মঞ্জু ভাই কিন্তু বলে নাই কি প্রতিশ্রুতি করছে এবং কার সাথে করছে, এবি পার্টির সাথে না জামাত ইসলামের সাথে না এনসিপির সাথে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। 31 দফা যেটা করছে, 31 দফা 5 মাসে পালন করা সম্ভব না, 5 বছরও সম্ভব না। এবং 31 দফা সকলের দফা ছিল, যারা জোটভুক্ত আন্দোলনের সাথে ছিল। এটা যে শুধু বিএনপির দফা তা না, এই জন্য এইটা যে সবাই মিলে বলে যেটা বলছে সেটা 31 দফার ভিতরে অন্তর্ভুক্ত করছে। আমি নিজেই তো 31 দফার অনেক কিছুর সাথে আমি নিজে একমত না, আমি পিয়ার পদ্ধতির সাথে একমত না, আমি উচ্চকক্ষ নিম্ন কক্ষের সাথে আমি একমত না, আমি সংরক্ষিত আসনে মহিলা এমপিকে সারা জীবন সারা যুগের পর যুগ দিতে আমি একমত না, আমি মেয়েদেরকে 30% নমিনেশন দিয়ে বাংলাদেশের সব দল দিয়ে দুক সেটার সাথে আমি একমত। যার কারণে 31 দফার কোনো আলাপ আলোচনা কোনো কিছুর সাথে আমি জড়িত না। গোটা বাংলাদেশে আমি কোথাও যাইনি, তার কারণ বাস্তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই জিনিসগুলো অসম্ভব সেইটা নিয়ে আমি মেকি আলোচনায় অংশগ্রহণ করবো না, আর জেলায় জেলায় আমি ঘুরে বেড়াবো না। আর যারা এই 31 দফার সাথে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছে তাদের রাজনৈতিক ম্যাচুরিটি কতটুকু ছিল, কোন রাজনৈতিক জায়গায় তাদের জন্মটা কোন প্রতিষ্ঠানের ভিতরে হয়েছে, যে বাস্তবতার সাথে এসি রুমের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের ওই সেমিনার সিম্পোজিয়াম নিয়ে যে 31 দফাটা উপস্থাপন হয়েছে সেটা আসলে বাস্তব কর্মক্ষেত্রে কতটুকু কার্যকর। এটা আমাদের মতো পোড় খাওয়া, ঝাঁটা খাওয়া, লাঠি খাওয়া, রড খাওয়া, রং পানি খাওয়া মানুষ ছাড়া এই বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সুবিধা কতটুকু অসুবিধা কতটুকু এটা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কেউ বুঝবে না, প্রথমত। দ্বিতীয়ত 7ই মার্চের ভাষণ নকল করেছেন ডাক্তার শফিক সাহেব। ঘরে ঘরে দুর্গ 7ই মার্চের ভাষণে শেখ মুজিবের আহ্বান ছিল,
সেইটাকে উনি নকল করেছেন। জাসদ থেকে আসছে। উনি শেখ মুজিবকে কোনোভাবেই ভুলতে পারছেন না, উনি শেখ মুজিবকে কোনোভাবে ভুলতে পারছেন না, আওয়ামী লীগকে কোনোভাবে ভুলতে পারছেন না। কারণ 15 বছর ছলে বলে কৌশলে আওয়ামী লীগের সাথে তারা অত্যাচারী শাসকের সহযোগী হিসেবে ছিল, এবং তাদের দ্বারা আমিও নির্যাতিত হয়েছি, মঞ্জু ভাই নির্যাতিত হয়েছে, মাঠের যারা রাজনৈতিক দল আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু তাদের দ্বারা জামাত নির্যাতিত হয়নি। জামাতে নির্যাতন বলতে যদি আপনি বলেন যে পদধারী নেতারা হচ্ছে মামলার আসামি হয়েছে, ওইটা আমাদের ঘরে বসে অনেক পোস্টের কারণে কাট পেস্ট করে অনেকে আসামি হয়েছে, কিন্তু মাঠে প্রতিবাদ করতে যে কয়জন আসামি হয়েছে, কয়জন জেল খাটছে, এটাও কিন্তু দুই ভাগে ভাগ করতে হবে। 15 বছরের আন্দোলন সংগ্রামকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন এবং বিশ্লেষণ করতে চান, তাহলে এখন 7ই মার্চের ঘরে ঘরে দুর্গ তৈরি করতে উনি বলে ফেললেন। এখন এই ভাষণটা ডাক্তার শফিক শেখ মুজিবকে নকল করছে। এখন শেখ মুজিবকে নকল উনি করলে করতেই পারে, কিন্তু ওনাকে আমি বলতে চাই যে বাংলাদেশে 5 মাসে কি এমন ঘটনা ঘটছে, আর ডক্টর শফিক সাহেবকে ঘরে ঘরে দুর্গ করার ম্যান্ডেটটা বাংলাদেশের জনগণ কি দিয়েছে? আচ্ছা, ওনার কমপ্লেনটা আমি আপনি পড়েই শোনাই। তিনি বলছেন এখন সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছে, মানে তারাও একসময় মুসলিম ছিলেন সেটা ভুলে গেছেন, এবং সেই ফ্যাসিবাদী পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া, নির্লজ্জ, দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছেন। আচ্ছা, এখন আমি বলি যে জামাত ইসলাম সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে, মানে ভারতে যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে যদি আপনি তার ইতিহাস এবং কর্মকাণ্ড পর্যালোচনা করেন, দেখবেন গাছের গোড়াটাও খায়, আগারটাও খায়, এরা যেটা পড়ে থাকে গাছের তলায় ওটাও খায়, আর সবার আগেরটার দিকে তাকায় থাকে ওটা কখন পাবো, বইয়ের মতো হাত বাড়ায় থাকে। এরকম একটা পরিস্থিতির সংগঠন হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম আজকে মজলুম ফাঁসির কারণে, জামাত ইসলাম যে আওয়ামী লীগের সাথে 15 বছর নির্যাতনকারী হিসেবে আমরা যারা মাঠের রাজনীতিতে ছিলাম আমাদের উপর আক্রমণ চালায় নাই, বুকে হাত দিয়ে বলতে পারবে তারা? তাহলে তারা নির্যাতনকারী একদিকে, আবার একদিকে বলছে আমরা মজলুম, আমরা নির্যাতিত। এই যে ডাবল স্ট্যান্ডার্ড তাদের ব্যাপারটা, এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝে গেছে, বুঝে যাবে। এখানে দেখেন জামাত ইসলামের শফিকুর রহমান এক মুখে কত কথা বলে। 26শে সেপ্টেম্বর উনি বললেন ভারত আমাদের বন্ধু। তারপরে আপনি 13 নভেম্বর 2024 বললেন যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। আবার 1 জানুয়ারি 2026 বললেন ভারতের কূটনীতির সাথে গোপন বৈঠক হয়েছে। 16 জুলাই 26শে মার্চ বললেন যে রাজনৈতিক দল যেহেতু গোপন বৈঠকটা গোপন রাখতে বলেছে, সেই কারণে আমি বলেছি জুনকার নাইন সাহেব যখন প্রকাশ করলেন। তারপরে আবার 26 সালে 16 জুলাই উনি বললেন আমরা একমাত্র রাজনৈতিক সংগঠন যাদেরকে ভারত পছন্দ করে না। আবার শেখ হাসিনার পতনের পর সাথে সাথে উনি বললেন যে আমরা ক্ষমা করে দিয়েছি শেখ হাসিনাকে। ওই ম্যান্ডেটটা ওনাকে কে দিয়েছিল? উনাকে আওয়ামী লীগকে ক্ষমা করার ম্যান্ডেট কে দিছিল? আর ঘরে ঘরে দুর্গ বিএনপির বিরুদ্ধে তৈরি করার ম্যান্ডেটটা কে দিছিল? এইটা আগে ডাক্তার শফিক সাহেবকে বলতে হবে। এখন দেখবেন উনি ওই জায়গায়, ওই লাইনে উনি যাবে না। নিয়োগ নিয়ে যে কথাগুলো মঞ্জু ভাই বললেন, মঞ্জু ভাইকে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের একটা সিস্টেম হয়ে যাওয়া উচিত, যে হচ্ছে যে দল যখন ক্ষমতায় আসবে তার আমলা, তার প্রশাসনের সর্বস্তরের লোকজনকে নিয়ে সে আসবে। সে যখন বিদায় হয়ে যাবে, এটা তো আছেই, কিন্তু এটাকে ডিক্লারেশনে নিয়ে আসলেই হয়। এটা নাই, কারণ আপনি 60% ওই যে মাসুদ কামালের একটা বক্তৃতা টক শো আমি শুনছি, আমিও টক শো অংশগ্রহণ করি নাই, যে এখনো 60 থেকে 70% জামাত ইসলাম বিএনপি সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছে। কিন্তু একটা যদি ভাগে কম পড়ে যায়, বিশেষ করে শিক্ষা, বিশেষ করে স্বরাষ্ট্র, বিশেষ করে পররাষ্ট্র, একটা যদি ভাগে কম পড়ে যায়, সাথে সাথে ওইটা নিয়ে এমন হোহা তারা শুরু করে দেয়, এবং তারা ওইখানে যে গাছের তলারটা আগারটা খায়, ওই যে খেয়ে অভ্যাস। বিরোধী দলে থাকলেও তারা সরকারি দলের সকল ক্ষমতা, সকল প্রকার সুযোগ সুবিধা তারা চায়। জন্য মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে আসি। রেফারেন্স আমি আগেই দিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে সরকারি দলের সুবিধা বিরোধী দল যে পাচ্ছে না, সেটা আপনারা কিভাবে বলবেন, কিভাবে কেন বলছেন? না, বিরোধী দল সরকারি দলের সুবিধা পাবে না। সরকারি সুযোগ সুবিধা তো গণতান্ত্রিক আমাদের যেই মানে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে কিন্তু বিরোধী দলও সরকারের অংশ। যেমন ধরেন একজন এমপি তো প্রটোকল পায়, নানা ধরনের সুযোগ সুবিধা পায়, রাষ্ট্রীয় প্রিভিলেজ পায়। তো এটা তাইলে এটা তো এক ধরনের সরকারি সুযোগ সুবিধা, তো এটা কিন্তু একটা সরকারি সুবিধাই। আবার আমরা যেটা দেখলাম পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 20 কোটি টাকা বা 50 কোটি টাকা করে বরাদ্দ পাবে প্রত্যেক এমপি। তো এটা তো সরকারি বরাদ্দ, এটাও তো সবাই পাচ্ছে। প্রধান বিরোধী দলীয় নেতা যিনি, উনি তো এক ধরনের প্রটোকল পান, উনি মন্ত্রীর পদমর্যাদা পান, যেখানে যান সেখানে সে ধরনের মানে কি বলা যায়
সুযোগ সুবিধা ভোগ না, করেন। কিন্তু এই যে অনৈতিকভাবে ধরেন ব্যবসা পাইয়ে দেয়া, লাইসেন্স করে, সেটাকে আপনি কিভাবে সেটা দেখেন? তো কথা হচ্ছে যে এই অনৈতিক জায়গা তো সবার জন্যই প্রযোজ্য, যে যেখানে আছে, যার ধরুন আপনার একটু ক্ষমতা আছে, আমার একটু আছে, ওনার একটু, যার জায়গাতে আমরা কিছু ক্ষমতা আছে, সেইটা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বা কোনো দলেরই লোক না বলেন, প্রত্যেকেরই ক্ষমতার অপব্যবহার অন্যায়। দায়টা তো নিতে হয় সরকারকেই, সরকারি দলকে। এটা খুবই অন্যায়। আপনি যেটা মানে ইঙ্গিত করেছেন, আমরা ওই আলোচনাগুলো আর যেতেই চাই না, কারো ব্যক্তিগত, মানে জামাত নিজেই যেহেতু স্বীকার করছে যে তাদের একজন নেতার মানে চারিত্রিক অধঃপতনের বিষয়ে তারা তো তাকে বলছে, তাকে বহিষ্কার করেছে। আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু কেউ কখনো কাউকে পাবলিকলি বহিষ্কার করার নজির নাই, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিটা দলের জন্য বার্ডেন হয়ে না যায়। দেখবেন আমার দলেও আমরা যেটা করি, আমাদের একজন কর্মী অনেক ভুল করে, এটা করে আমরা চাপায় রাখার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কখনো কখনো তাকে হয়তো আভ্যন্তরীণভাবে শাস্তি দেই, পাবলিকলি ডিক্লেয়ার করি না। কিন্তু যখনই দেখি যে সে আমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, তার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর ঢাকতে পারছি না, তখনই আমরা পাবলিকলি একটা অ্যানাউন্সমেন্ট দিই। দেখবেন এটা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? জামাতের ক্ষেত্রে বার্ডেন হয়েছিল বলেই তো এটা সবার ক্ষেত্রে বাধ্য ছিল। আমি তো বলছি আমার দলের জন্য প্রযোজ্য, জামাতের জন্য প্রযোজ্য। আমি আপনাকে উদাহরণ সহ বলি, যেমন ধরেন বিএনপি যে 6 থেকে 7,000 লোককে বহিষ্কার করেছে, প্রত্যেকটা ঘটনা পত্রিকায় কোথাও না কোথাও নিউজ এসেছিল বলে করেছে, তার আগে কিন্তু নিজ থেকে করে নাই। প্রত্যেকটা জিনিস পাবলিকলি আসার পরে প্রেসার তৈরি হয়েছে, করেছে। এবারে যে জামাতের যে নেতাকে বহিষ্কার করা হয়েছে, পাবলিকলি ডিক্লেয়ার করেছে, এটাও পাবলিক একটা প্রেসার তৈরি হওয়ার কারণে দলের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, দল প্রশ্নবিদ্ধ হচ্ছিল, সেজন্য করেছে। জামাতের কিন্তু সাংগঠনিক পদ্ধতির মধ্যেই আপনি দেখবেন, জামাতের একজন এমপিকে আমি বলতে শুনেছি যে উনি বলেছেন প্রতি 3 মাস বা 6 মাস পর পরই আমাদের এক ধরনের পর্যালোচনা হয়, সেখানে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো কিন্তু কখনো পাবলিকলি আনা হয় না। জামাতের এর আগে অনেক সিনিয়র বড় বড় নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার কথাই ধরেন, আমাকে তো জামাত বহিষ্কার করেছে, কিন্তু জামাত কখনো পাবলিকলি কোনো প্রেস রিলিজ দেয় নাই। আমি নিজেই দিয়েছি আমারটা, যে আমাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা দেওয়ার পরে কিন্তু অনেকে আমার উপরে জামাতের ভেতর থেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আপনি এটা পাবলিক করলেন কেন, কেউ বলছে আপনাকে বহিষ্কার করা হয় নাই, এই নানা ধরনের কথা আমাকে ফেস করতে হয়েছে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি এই জায়গায় অল আর ইকুয়াল। এখানে আমি জামাত বিএনপি কারো পার্থক্য দেখি না, এবি পার্টিরও পার্থক্য নাই। যখনই কেউ দলের জন্য বার্ডেন হয়, তখনই কেবলমাত্র পাবলিকলি তাকে বহিষ্কার করে। কিন্তু যখন সে মনে করে পাবলিক হয় নাই, এরকম অনেক গোপন জিনিস দলীয়ভাবে সমাধান করা হয়, অনেকের নানা অনৈতিকতার বিষয়, আর্থিক তছরূপের বিষয় দলীয়ভাবে ব্যবস্থা নেয়, বিএনপিও নেয়, জামাতও নেয়। কিন্তু ওই জিনিসগুলোই পাবলিকলি আনে, যেগুলো পাবলিকলি দলকে ড্যামেজ করে। এবং জামাতের কনস্টিটিউশনে কিন্তু ওই ধরনের বহিষ্কারের পদ্ধতিও নাই। জামাতের এক ধরনের পদ্ধতি আছে, মুলতবি করা হয়, মুলতবি করে যদি তাকে সংশোধন করা যায় না যায়, তাহলে তাকে বাতিল করা হয়। জামাত বলে বাতিল। আমি এটা নিয়ে আর্গুমেন্ট করেছিলাম যে বাতিল আর বহিষ্কার তো একই কথা, তাই না? বাতিল হয়তো অন্য শব্দ, আর বহিষ্কার হয়তো বাংলা শব্দ। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো ভালো লোক, ভদ্রলোক, ঠিক আছে? ধরেন যে আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা প্রোগ্রাম চালান, আপনি একটা সংসার চালান, আপনি আপনার পরিবার থেকে যদি ধরেন টাকা আত্মসাৎ করেন, বা আপনি যদি আপনার ওই প্রোগ্রাম থেকে টাকা কুইট করেন, কতটুকু করতে পারবেন? যতটুকু ক্ষমতা আছে অতটুকুই তো করতে পারবেন। ক্ষমতা মানুষকে, আপনি যদি আপনার 10 টাকা যদি ক্ষমতা থাকে, আপনি দুর্নীতি করতে পারবেন 5 টাকার বা 2 টাকার, এর বেশি তো করতে পারবেন না। তো জামাতের লোকেরা যখন এখন ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতায় যাবে, তখন তাদের আসল পরীক্ষাটা হবে। তারা তো এতদিন ক্ষমতায় ছিল না। এই পরীক্ষায় আপনার কাছে কি মনে হয় জামাত কি উত্তীর্ণ হচ্ছে? ধরেন এই 6 মাসও হয়নি, 5 মাসে আমরা 6 থেকে 7 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুনতে পাই অনেকের। যেমন ধরেন সংসদের মতো মহান জায়গায় দাঁড়িয়ে নিজের পিতাকে শহীদ বলা, মুক্তিযুদ্ধের শহীদ বলা, অথচ তিনি যদি তিনি পরে বলেছেন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকলে তিনি সেদিন কেন বক্তব্য দিলেন? বক্তব্য দেওয়ার যে একটা পলিসি আছে, তো আমরা তো জানি যে তাকে ওই দরখাস্তটা, তার নামটা, রিকোয়েস্টটা আগেই করতে হয়, এবং তিনি উইথড্র করতে পারতেন, সেটা করেননি। এবং ফাঁস হয়ে যাওয়ার পরে তিনি বললেন তিনি ভুল করেছেন। আমি এই ইস্যুগুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আমি যেটা মনে করি, দেখেন জামাতকে যে একটু আগে আপনি বললেন, বা পাপি আপা অনেকগুলো কথা বলেছেন, ওনার কথার ব্যাপারে আমি কিন্তু কথা আছে। কথা হচ্ছে এই যে বিএনপি জামাতকে দোষারোপ করছে, আবার দেখবেন জামাতও বিএনপিকে দোষারোপ করছে। জামাত বলছে যে ভাই আমাদের তো মাত্র একজন বহিষ্কার করা হয়েছে, আপনাদের তো এরকম 10টা লোকের 20টা লোকের স্ক্যান্ডাল আছে, ওদেরকে তো আপনারা বহিষ্কার করতেছেন না। এই পরস্পর দোষারোপ আছে। ধরেন আমি আপনাকে বলতেছি আমার গায়ে তো একটা দাগ, আপনার গায়ে তো 20টা দাগ আছে। আমার কথা হচ্ছে
আপনার গায়ে 20টা দাগ আছে, এটা যেমন সত্য, আপনি গায়ে 20টা দাগ নিয়ে আরেকজনের একটা দাগ নিয়ে সমালোচনা করলে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। আবার আমার গায়ে একটা দাগ আছে বলে আমি এটা বাহাদুরি করার কোনো কিছু নাই, কারণ জামাত ইটসেলফ একটা নৈতিক সংগঠন, তারা নিজেরাই বলে। দেখবেন জামাতের সদস্য হওয়ার ক্রাইটেরিয়া আছে। জামাতের সদস্য হতে হলে কিছু ডিক্লারেশন দিতে হয়, যে আপনাকে ফরজ ওয়াজিব মানতে হয়, আপনাকে কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হয়। বিএনপি বলেন, এবি পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, অন্য দলের জন্য কিন্তু এত ক্রাইটেরিয়া নাই। আমি উদাহরণটা এইভাবে বলি, জামাত হচ্ছে মসজিদ আর অন্যান্য পার্টিগুলো হচ্ছে ক্লাব। আমি একটু বোঝানোর জন্য বলছি। কেন বলছি এটা? বোঝানোর জন্য বলছি। ক্লাব সিস্টেমটা কি? ক্লাবে আপনি সদস্য হওয়া খুব ইজি, যার একটা ফি দিবেন। ঠিক আছে, তাহলে আমি এটা ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি চলে এসেছেন, আপনি অলরেডি এসেছেন। আমি সেই জায়গাটায় কথা বলবো যে জামাত আসলে যে তারা সততার রাজনীতি করে সে কথাটা বলে, এবং আমরা এনসিপিরও কেউ অনেককে বলতে শুনেছি, একজন নেত্রীকে তো বলতেই শুনলাম যে তিনি নির্বাচনের সময় বলেছেন যে জামাত একমাত্র দল যে আসলে সততার রাজনীতি করে, অথচ তিনি করছেন অন্য রাজনীতি। তাহলে, এবং জামাত ইসলামী রাজনীতির কথা বলে, তাহলে জামাত এই সততার রাজনীতির কথা বলে, মোরালিটির কথা বলে, ইসলামী রাজনীতির কথা বলে যে মসজিদে রাজনীতি করে, এটাকে আপনি কিভাবে দেখেন? সেটাকে তারা না, আমি যেরকম বোঝাতে চেয়েছি, মসজিদের রাজনীতি তো সে করবেই, কারণ তার রাজনীতিটাই মসজিদ ভিত্তির উপর দাঁড়িয়ে। আপনি যদি বুঝার চেষ্টা করেন, আমি যদি কম্পেয়ারটা আপনাকে করি, আচ্ছা, যে একটা ক্লাবের সদস্য হওয়ার জন্য নিয়ম কি? আপনি ক্লাবের নীতিমালা মানবেন, ফি দিবেন, ওখানে খেলা হয়, আনন্দ ফুর্তি হয়, মাঝে মাঝে অনুষ্ঠান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, কম্পিটিশন হয়। আবার ক্লাবের মধ্যে একটা মসজিদ ইবাদতখানাও আছে, একটা প্রেয়ার রুমও আছে, যার যার মতো করে যারা যায় তারা প্রেয়ারে করে। কিন্তু মসজিদে কিন্তু আপনি এত কিছু করতে পারবেন না। মসজিদ একদম কনসেন্ট্রেটেড, শুধুমাত্র আপনি নামাজ পড়তে যাবেন, সেখানে আপনি নামাজ পড়বেন, সেখানে হয়তো কিছু বয়ান হবে, ইসলাম ধর্মীয় জিনিসের বাইরে আপনি যেতে পারবেন না। মসজিদ এই ধরনের একটা এক্সক্লুসিভ প্রতিষ্ঠান। ওই যে বললাম, ক্লাব কিন্তু ইনক্লুসিভ, ক্লাবে নামাজও পড়তে পারবেন, আবার গান বাজনাও করা যাচ্ছে। যে বিএনপি, এবি পার্টি, এনসিপি এই ধরনের দল। তো জামাতের, যেহেতু আমি বলছি জামাতের শর্তই হচ্ছে, যেমন মসজিদের শর্ত হচ্ছে নামাজ পড়তে যাবেন, ওযু করতে হবে আপনাকে। জামাতের শর্তই হচ্ছে আপনাকে খাঁটি একজন মুসলমান হতে হবে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, ফরজ ওয়াজিব পালন করতে হবে, পর্দা করতে হবে, ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, অনেক ব্যারিয়ার আছে। এখন স্বাভাবিক জামাতের যারা নেতা তারা এখানে ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়টি এসেছে। জামাতের যারা নেতা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন, এই বিষয়গুলো আমরা এর আগেও আলোচনা করেছি। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে কিনা সেসব প্রশ্ন নিয়ে কথা বলেছে। জামাত আস্তে আস্তে শরিয়া আইন কায়েম করতে চায় সেটা বলে। আবার এলাকায় জনশক্তি তৈরির জন্য তারা বিভিন্ন জায়গায় বলে তারা আসলে শরিয়া আইন কায়েম করতে চায়। ডিপ্লোম্যাটদের কাছে তারা বলে যে আমরা গণতন্ত্রে, উদার গণতান্ত্রিক আদর্শে মতাদর্শে বিশ্বাসী। এটা কি আসলে ইসলামের রাজনীতির সাথে যায়? এইটাই আমি আপনাকে বলি, এই কন্ট্রাডিকশনটা জামাত যেহেতু একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, সে একটা মূলধারা রাজনীতিও করছে। সে ওই যে বললাম না, জামাত ফিল করে যে আমি এমপিও হব আবার মসজিদের ইমামও হব, এটা কিন্তু ব্যারিয়ার নাই জামাতের মধ্যে। তো জামাত যেহেতু এই কাজটা করে, আপনি যেটা বলেছেন, জামাতকে প্রতিনিয়ত এই প্রশ্নটা ফেস করতে হবে। যেমন আমাদের দেখবেন জামাতের নির্বাচন একটা পদ্ধতি আছে, জামাত কিন্তু বলে যে ওদের দলে কোনো কোন্দল নাই, তাদের আমির নির্বাচন, সেক্রেটারি নির্বাচন খুব সুন্দর সিস্টেমে। ওদের যে সিস্টেম, ইলেকট্রাল সিস্টেম, আর সে যখন এমপি হয়, চেয়ারম্যান হয়, এই সিস্টেম কিন্তু একই রকম না। আচ্ছা, এই যে সে যখন এসে এরকম একটা লৌকিক সিস্টেমের মধ্যে সে যখন পলিটিক্স করে, তখন কিন্তু তার ধর্ম এবং তার যে নৈতিকতার জায়গাটা কিন্তু অনেক কিছু নেগোসিয়েটেড হয়। তো এই নেগোসিয়েশনের জায়গাটায় সে একটা এক ধরনের ব্যাখ্যা দেয় যে এইটা এই ক্ষেত্রে জায়েজ বা এটা এই ক্ষেত্রে বৈধ, যেহেতু আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি। এখন দেখেন, আলটিমেটলি বিএনপি এবং জামাত কিন্তু আমরা তুলনা করছি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে, কিন্তু দুইটা কিন্তু পলিটিক্যাল পার্টির এক ন্যাচারাল পলিটিক্যাল পার্টি না। জামাতের সাথে আপনি তুলনা করবেন খেলাফত মজলিসকে, জামাতের সাথে তুলনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে, ওদের সাথে কম্পেয়ার করবেন। এখানে কে কত বেশি তাকওয়াবান, কে কত খারাপ, কে কত ভালো, এটা কম্পেয়ার করবেন। বিএনপির সাথে কম্পেয়ার করবেন কিন্তু আওয়ামী লীগকে, জামাতকে। এখন আপনি যদি বলেন বিএনপির 100টা লোক অনৈতিক কাজের সাথে জড়িত, জামাতের 2টা লোক জড়িত, এখানে তো জামাত ভালো, মাত্র 2টা। কারণ ওই জামাতের ফরমেশন, সংখ্যাটা তুলনার সময় একটুখানি একটু কম বেশি কম না, জামাতের লোকেরা বলছে বলে বলছি, মানে জামাতের আর্গুমেন্ট হচ্ছে আমি জামাতের কথা, জামাত যে ওই জায়গা থেকে বলছি যে জামাত যখন বলছে এই কম্পেয়ার করতেছে যে আমাদের 2টা, ওদের 50টা, সুতরাং আমরা ভালো। আবার বিএনপি যখন বলছে যে তোমরা খারাপ করতেছো কেন, আরে বিএনপি নিজেরও তো খারাপ হচ্ছে,
বিএনপি কেন জামাতকে এটাতে কম্পারিজনে টানবে? এজন্য বলছি জামাতকেও বিএনপিকে কম্পারিজন করা উচিত না, বিএনপিও জামাতকে কম্পারিজন করা উচিত না। কিন্তু রাজনীতিতে আমরা জানি, ক্ষমতার রাজনীতিতে এই যে আপনি যেটা বললেন, শুরু আমরা করলাম যেভাবে যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার বক্তব্য দিয়ে, ক্ষমতার রাজনীতি এরকমই আসলে কে কাকে কতটুকু জনপ্রিয় রাখতে পারে কোন দল, এবং আরেকটি দলকে অজনপ্রিয় করতে পারে, সে মধ্যে কম্পারিজন একটা জায়গায় হবে। সেটা ধরেন দুইজনই, একজন মসজিদ থেকে আসছে, একজন ক্লাব থেকে আসছে, কে বেশি ভালো বক্তৃতা দিতে পারে, কে বেশি যুক্তি দিতে পারে, এটা মসজিদের রাজনীতি হবে কিনা সেটা একটি প্রশ্ন। আমি এটা সৈয়দ আসিফ আমি একটা অ্যাডভোকেট পাপির কাছে শুনতে চাই, আমি আসলে মসজিদে যে রাজনীতি হচ্ছে এটা রিয়ালিটি বাংলাদেশের, সেটা আসলে হওয়া উচিত কিনা? রাজনৈতিক বক্তব্য আমরা ওয়াজ মাহফিলেও শুনি, এমনকি মসজিদের কথা যেটা মুজিবুর রহমান মঞ্জু বলেন সেটা হওয়া উচিত কিনা? এখন আপনারা এই রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কম্পিটিশন করার জন্য আপনারাও কি মসজিদে ভবিষ্যতে ঢুকবেন কিনা, সেটাও তো আমার প্রশ্ন। আমার প্রথম হচ্ছে বিরোধিতাই হচ্ছে মসজিদ কেন্দ্রিক রাজনীতি কারোর করা উচিত না। আমি যদি ক্ষমতার স্বপ্ন দেখি, আমি যদি বিরোধী দলে যাওয়ার স্বপ্ন দেখি, এটা যদি আমার রাজনৈতিক এজেন্ডা হয়ে থাকে, তাহলে এখানে মসজিদের যাওয়া কোনো পক্ষেরই কোনো দলেরই মসজিদকে ব্যবহার করা উচিত হবে না। কৌমি যারা আছেন, কৌমি আলারা, ওনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন না, ওনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার স্বপ্ন দেখেন না, ওনারা মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখেন না। আল্লাহ অনুসৃত যে ধর্মীয় পথ, সেটাই ওনারা হচ্ছে মানুষের কাছে ওই পথটা তুলে ধরার চেষ্টা করেন। স্বাভাবিক কারণে কৌমির সাথে জামাত ইসলামের আকাশ আর জমিন পার্থক্য। এখন ক্লাব আর মসজিদের সাথে যে পার্থক্যটা করলেন মঞ্জু ভাই, এখানে আমার স্পষ্ট কিছু ব্যক্তিগত ধারণা আছে। আমি একজন হলে বিপি ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। শিবিররা মারামারি করার সময় উজু করে মসজিদে যেত, রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদে, এবং মসজিদে কোরআন শিয়ে তারা শপথ করতো যে আমরা যদি বাঁচি তাহলে হচ্ছে গাজী, আর মরি যদি তাহলে শহীদ, এবং আমরা শত্রুকে দমন জীবনের শেষ নিশ্চিত থাকা পর্যন্ত যাতে করতে পারে, এই শপথ নিয়ে আসতো। এখন আপনি বলেন তো, মসজিদে এই শপথটা কি চলে? একজন মুসলমান ভিন্ন মত হওয়ার কারণে যে প্রতিহিংসা নিয়ে তাকে হত্যা করতে কোরআন এবং মসজিদকে ব্যবহার করছে, এই ব্যবহারের বিপক্ষ হচ্ছে আমার অবস্থা। আমি ক্লাব করি কিন্তু আমি কাউকে হত্যা করি না, আমি ক্লাব করি কিন্তু আমি কোরআনকে পার্সোনাল এবং দলীয় হিসেবে ব্যবহার করছি না। আমি ক্লাব করি কিন্তু আমি কারো অমঙ্গল চাই না, আমি ক্লাব করি কিন্তু আমি রক কাটি না। না কিন্তু আপনি ক্লাব, আপনি বলছেন কিন্তু আপনি তো মসজিদেও যান, মসজিদে ইবাদতের জায়গা, ঠিক আছে, নামাজও পড়ি আমি। এখন ঘটনা হচ্ছে কি, ক্লাব আর মসজিদের এইভাবে জামাত মানে মসজিদ, জামাত মানে কোরআন, জামাত মানে ইসলাম, এই যে আমাদের ভিতরে কিছু কিছু এমপি সাহেবরা আছেন, এই সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য যে দিচ্ছেন তারা, এবং ইউটিউবে আমরা প্রকাশিত অবস্থায় দেখতে পাচ্ছি, আসলে ইসলাম মুসলমানদের ধর্ম, সারা বিশ্ব ব্রাহ্মণের মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম, এবং মুসলমানদের পবিত্রতম গ্রন্থ হচ্ছে আল কোরআন। এইটাকে নিয়ে দলীয় ভাবে রাজনীতি করার কোনো সুযোগ নাই, মসজিদকে রাজনৈতিক কর্মী সভার মাঠ হিসেবে ব্যবহার করারও কোনো সুযোগ নাই। মতিয়ার রহমান নিজামী সাহেবের ছেলের শুক্রবারে নামাজ পড়া নিয়ে যে ঘটনাটা ঘটেছে, আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি, এবং মসজিদে মতিয়ার রহমান নিজামী সাহেবের ছেলে হিসেবে তাকে আমি বলতে চাই যে আপনি জামাত ইসলামের একজন এমপি হয়েছেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে নমিনেশন পেয়ে, আপনার দরকারটা কি মসজিদটা নিয়ে গুতাগুতি করতে যান? শুক্রবারটা আমাদের সারা 7 দিনের ভিতরে একটা পবিত্রতম দিন, ওইটার ফজিলত এবং ভাব গাম্ভীর্য ভিন্ন। একটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ওনাকে ডাকলেন আর উনি ইমামতি করা শুরু করে দিলেন। মুসলমানরা এবং যারা নামাজি মুসল্লি তারা কি চাচ্ছে, এই দৃষ্টিভঙ্গিটা ওনার বোঝা উচিত ছিল। উনি নামাজ পড়তে পারেন আমি জানি, পড়াতে পারেন আমি সেটাও জানি, উনি ইমামতি করতে পারেন সেটাও আমি জানি, কিন্তু মুসলমানদের সাথে বিভক্তি করে মসজিদকে ব্যবহার করে ইমামতি না করলে মতিয়ার রহমান নিজামীর ছেলে মুসলমান হবে না, তার মুসলমানিত্ব থাকবে না, ইমামতি করার পাণ্ডিত্য জাহির করতেই হবে, এরকম কোন আইন, এরকম কোন ধর্মীয় কথাবার্তা কি বাংলাদেশে কোথাও আছে? কোথাও নাই। আমি বর্তমান সরকারকে বলতে চাচ্ছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি 1.5 বছর গলা ফাটায় ফাটায় বলে আসছি যে মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে, এবং এইটাকে কোন রাজনৈতিক দল হাতিয়ার হিসেবে ব্যবহার যাতে করতে না পারে, এবং কওমির মাদ্রাসার অনুসারী যারা, পণ্ডিত যারা আছেন, শায়ক যারা আছেন, ইনারা এই জিনিসটা ব্যাপকভাবে গোটা বাংলাদেশে মোটিভেশনে নামতে হবে, এনাদেরকে নেবে এই জিনিসটা বোঝাতে হবে। দেখেন, একজন এমপি সে ব্যারিস্টার হতে পারে জামাত ইসলামের, সে ডক্টরেট হতে পারে, ইসলামের কোন কাজে সে দীক্ষিত, ইসলামের কোন ডিগ্রিতে তার আছে, সে শায়ক, সে হাফেজ, সে কারি,
তাহলে তার কথা একবার আমার শুনে উদ্বাস করে ফেলতে হবে, আর সে মুসলমানদের ইমান আমার আকীদা নিয়ে প্রশ্ন তুলে দিবে, এইটার সাথে আমি একবারে মানে আপত্তি আমার, এবং এরকম সাংঘর্ষিক একটু শুনে নিয়ে আমি মুজিবুর রহমান মঞ্জুর ভাইয়ের সাথে আপনি অনেক কিছু শুনছেন, আমি একটু কথা বলি যে ওই যে পোস্ট নিয়ে যাকে যাকে দলে দেওয়ার ব্যাপার, বার কাউন্সিলে শিশির মনির সাহেবকে অ্যাডহক ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শিশির মনিরের কোনো অবদান এই 15 বছর শেখ হাসিনার বিপক্ষে আমি কিন্তু দেখিনি। জসিমউদ্দিন সাহেবকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিচ্ছে নির্বাচন না দিয়ে। তারপরে আপনার লিপু নামে সম্ভবত অ্যাডভোকেট লিপু এনসিপি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ভাগে যোগে যে অংশগ্রহণটা করছেন, জামাত ইসলামী নিয়োগটা তো প্রত্যাখ্যান করলো না। এই যে আমি বললাম যে তলারটাও খায়, আগারটাও খায়, গোড়ারটাও খায়, ছাদেরটাও খায়, দেখেন এটা প্রত্যাখ্যান করা উচিত ছিল। যে বাংলাদেশের রাষ্ট্রীয় নির্বাচন যেখানে হয়ে গেছে, বার কাউন্সিলে অ্যাডহক কমিটি কেন থাকবে? এখানে নির্বাচন হোক, হয়ে যদি জামাত ইসলাম 14টা সিটি জিতে যায়, সমস্যা তো কিছু নাই। কিন্তু এই যে দান, এই যে খয়রাতি মনোভাব, এই দান এবং খয়রাতি এবং হাত পেতে নেওয়ার যে অ্যাটিটিউড, এইটার কারণেই জামাত ইসলামের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের দ্বন্দ্ব। হাত পেতে যদি খেতেই হয় তাহলে হুঙ্কার চলবে না, হাত পেতে যদি নিতেই হয় পোস্ট পজিশন এবং ভাগের শেয়ার, তাহলে ঘরে ঘরে দুর্গ চলবে না। হাত পেতে যদি নিতেই হয়, অলি আহমেদ বলতে পারবে না যে ওই অমুক 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 3 জন এক হয়ে গেলে 3 দিনে বিএনপি কে উৎখাত করা হবে। আমরা একটু শুনি তাহলে। আচ্ছা, দুটো একসাথে চলে কিনা সেই বিষয়ে আপনি বলবেন, আপনার মুজিবুর রহমান মঞ্জু। আর পাশাপাশি এই যে মসজিদের ইমামতি নিয়ে আমি শুনতে চাই, আপনি বললেন যে জামাত আসবে, জামাতের রাজনীতি তো মসজিদে, কিন্তু জামাত আসলে এই মানুষ তো জামাত ইসলামের রাজনীতিকে সকল মুসলমান তো তারা তো, আপনি জানেন যে তাদের অনেক সমালোচনা আছে, মওদুদের ইসলাম এবং মদিনার ইসলাম নিয়েও এখানে আলোচনা আছে। তাদের ইমামতি যে সবাই পছন্দ করবে সেটা তো ভাবার কোনো কারণ নেই। তাহলে মসজিদ থেকে রাজনীতিটাকে বের করার জন্য বা মসজিদকে রক্ষা করার জন্য আপনারা সবাই এক হয়ে কেন কথা বলছেন না? দেখেন, আপনি এই আলোচনাটা কিন্তু অন্য জায়গায় আরো ব্রডার জায়গায় যাচ্ছে। ব্রডার জায়গায় গেলে অনেক সময় লাগে আলোচনা করতে, কিন্তু আপনি তো সময় দিচ্ছেন না। যাই হোক, সময় দেওয়ার সুযোগ নাই আপনার বেশি। আমি দেখেছি যে পাপি আপা যে বললেন না যে জামাত গোড়ারটাও খায়, আগারটাও খায়, তলারটাও খায়, মানে গোড়ারটা মানে তলারটাও খায়, আবার উপরেরটাও খায়। এই কথা দিয়ে উনি কি বুঝাতে চাচ্ছেন? আসলে উনি জামাতকে অনেক স্মার্ট বুঝাতে চাচ্ছেন। জামাত এত চালাক, এত শক্তিশালী যে সে, যাই হোক, এটা তার একটা কোয়ালিটি মেনটেন বোঝানো চাচ্ছে। আমাদের দেশে আমার ধারণা যে জামাতকে সবসময় এক ধরনের ফেলে ফুফে অনেক বড় করে দেখা হয়েছে। আপনি তো জানেন যে ভারতের প্রধানমন্ত্রী একবার বলেছিল যে বাংলাদেশে 25% জামাতের সাপোর্ট আছে। এখন দেখেন, সেদিন আমি একটা জেনজি ছেলের একটা স্টেটমেন্ট দেখলাম, আপনি দেখলে দেখবেন, খুবই ছেলেটা বলেছে, সে বলেছে আমরা জামাতকে জানতাম যে জামাত মেধাবীদের দল, আমরা জানতাম জামাত সৎ ও যোগ্য, আমরা জানতাম জামাত নির্যাতিত, জামাত নিপীড়িত, জামাতের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, জামাতের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, জামাতকে বহিষ্কার করা হয়েছে। এই টোটাল সিনারিওর কারণে জামাতের প্রতি আমরা সিম্পেথাইজ ছিলাম, এই জেনারেশন। কিন্তু যখন জামাত একটু শক্তি পেল, জামাতের যখন একটু ওভারঅল হলো, তখন আমরা দেখতেছি জামাতের লোকেরা মেধাবী মনে করছি, কিন্তু পার্লামেন্টে গিয়ে তো দেখি ওরা অনেক দুর্বল বক্তৃতা দিচ্ছে, তাদের বক্তৃতার মধ্যে সার নির্যাস কম। আমরা দেখছি যে তাদের এই যে আপনি বললেন 5-6 জন এমপি কেউ পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, অথচ তার বাবা বেঁচে আছে। একজন সংসদ সদস্য বলছেন 6000 কোটি টাকা বাজেট বলেছে। এগুলো আমার কথা না, তার কথা আমি বলছি আর কি। তাহলে দেখেন, এই যে জামাতকে আপনারা সারা জীবন, বা আপনারা বলতে আমি আপনাদের কাউকে বলছি না, আমি অন্যদের বলছি যারা জামাতকে সবসময় চাপিয়ে রাখতে চায়, জামাতকে পিছনে রাখতে চায়, আমি তো দেখছি জামাতকে আগায় দিলে না সুবিধা, পিছায় রাখলে তার প্রতি সিম্পেথি বাড়ে, চাপায় রাখলে তার প্রতি মানুষের জামাতকে আগায় দিলে আপনার সুবিধা কিনা সেটা না। আমি বলছি যে জামাতকে যখন আপনি মানে সমানে সমানে রাজনীতি করতে দিবেন, যুক্তিতর্কে আলোচনায় অংশগ্রহণ করাবেন, এটাই তো নিয়ম। আসলে আপনি যখন ওই যে বলছেন না, যেমন এই যে আমি কিন্তু বলেছি যে উদাহরণ হিসেবে একটা মসজিদ আর ক্লাবের মধ্যে পার্থক্যটা কি? মসজিদ হচ্ছে এক্সক্লুসিভ আর ক্লাব হচ্ছে ইনক্লুসিভ। আমি জামাতকে দল আকারে বোঝাতে চেয়েছি জামাত একটা এক্সক্লুসিভ পার্টি। এখন এই যে আপা বললেন যে জামাত কোরআন শরীফের শপথ নিয়ে, কিন্তু জামাতের লোকজন মসজিদে ক্লাবে ধরা না পড়লে অন্যান্য জায়গায় তো যাচ্ছে। আপনি আমার কথাটাই বুঝতে পারছেন না, এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমি বলতে চাচ্ছি সে তার নেচার অফ পার্টি হচ্ছে মসজিদ এক্সক্লুসিভ একটা পার্টি। এক্সক্লুসিভ পার্টি যখন একটা অন্যায় করে, একটা অন্যায় যখন করে, এই অন্যায়টা স্বাভাবিকভাবে, যেমন মসজিদে যদি কোনো অন্যায় হয় আপনি মানতে পারবেন? আপনি তো মানতে পারবেন, আপনি সিরিয়াসলি হয়ে যাবেন,
অ্যানয়েড হয়ে যাবে। Okay, তো আচ্ছা। এইটাই একটা কারণ যে আমাদের প্রতি বেশি ক্ষুব্ধ হওয়ার, যে জামাত কেন অন্যায় করবে, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, অন্যরা করুক, এই ধরনের একটা কথা ধারণা আছে। আমি আপনাকে, যেহেতু তারা বারবার শুধু আপনি যে কথা কথাটা বলে, বলেছেন, আমাকে একটু বিরতিতে আমি যেতে আপনাকে হচ্ছে। বলেছি যে আপনি একটা সময় না দিলে এই আমি আলোচনা আসবো, তুলবেন আপনার না। কাছে আসবো, বিরতিতে যেতে আমি খুঁজে দেখলাম এই ধরনের কোনো মিটিং এর পেলাম না, পুরানো অনেক মিটিং এর খবর পেলাম, মানে নিউজ পেলাম যে পার্লামেন্টে ওনারা অনেকবার বসেছেন, প্রধানমন্ত্রীর রুমেও একবার জনাব শফিকুর রহমান গিয়ে দেখা করেছেন। আর এটা তো খুব বেশি মানে অবাক হওয়ার কোনো বিষয় না। ধরেন নেক্সট পার্লামেন্টের যদি অধিবেশনের জন্য যদি কোনো মিটিং হয়, এটা একটা পার্লামেন্টের কর্মসূচি, একটা কমিটি থাকে না কর্মসূচি নির্ধারণের, ওখানে প্রাইম মিনিস্টার ওখানে মানে সংসদ নেতা থাকেন, বিরোধী দলের নেতাও থাকেন, তো একসাথে তো মিটিং ওনারা করেনি, না করার কথা না। আর আমি যেটা মনে করি, প্রাইম মিনিস্টার যেরকম বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের খোঁজ খবর নেন, ফোন করেন বিভিন্ন ইস্যুতে, তো বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর সাথে তো ফোন আলাপ হতেই পারে, এটা নিয়ে কোনো কথা না। যেটা আপা বলেছেন যে আপনার সাথে যদি আমার একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, আপনাকে আমি চাইলেই ফোন করতে পারি, আপনি চাইলে আমাকে কথা বলতে পারেন, বাট সেটা আবার রাজপথে গিয়ে অন্যরকম আমরা বলবো কেন? আমরা তো চাচ্ছি রাজনীতিটা একটা রিয়েল পলিটিক্সে আসুক। তা আপনি যে তথ্য দিলেন সেটাও তো মাঝে মধ্যে যে বৈঠক করা, সেটাও আসলে আমাদের রাজনীতিতে এর আগেও ছিল না। আমরা যদি শুধু 15 বছরের কথা বাদ দিই, তবুও এটা ছিল না। যেখানে আসলে এরকম একটি সম্পর্ক আছে, বিরোধী দলের সাথে আলোচনা করার মতো সম্পর্ক, প্রধানমন্ত্রীর সেরকম গুরুত্ব দিয়ে কথা বলছেন, তারপরও কেন আমরা দেখি বিরোধী দলের নেতারা, এমনকি এনসিপির নেতারা, যাদের কেউ কেউ একসময় আপনার সাথে রাজনীতি করেছেন, তারা বলছেন 6 মাসের মধ্যে এই সরকার ফেল করবে, এরকম বক্তব্য কেন? শুনেন, আমি আপনাকে যেটা মূল কথা, সেটা হচ্ছে যে ছোট ছোট করে আলোচনা তো না, মূল কথা হচ্ছে আমাদের পলিটিশিয়ানসদের, বিএনপি জামাত টোটালি ওল্ড ফরম্যাটে পলিটিক্স করতেছে, মানে রাজপথের রাজনীতিটা কিভাবে যাচ্ছে। এনসিপি যেটা মানে আমরা যে নতুন রাজনীতি করতে চাচ্ছি, সেখানেও কিন্তু আমরা দেখছি, আমরা মনের অলক্ষ্যে আমরাও কিন্তু ওল্ড ফরম্যাটে চলে যাচ্ছি। ওল্ড ফরম্যাটটা কি? যে আমি আপনার দিকে আঙ্গুল তুলছি, আপনি আমার দিকে আঙ্গুল তুলছেন, আমি আপনাকে সাক্ষাতে দেখা হইলে ভালো কথা বলছি, আবার বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে কঠিন কথা বলছি। এই ওল্ড পলিটিক্সটাকেই আমরা বদলাতে চেয়েছিলাম। আপনি দেখবেন এটাতে আমরা কেউ পিছিয়ে নাই। যেরকম জামাত যেরকম বিএনপির বিরুদ্ধে বলছে, বিএনপিও বিভিন্ন তারা, আপনি টক শোতে গেলে, বিভিন্ন আলোচনায় গেলে দেখবেন সারাক্ষণ। তো আমার কথা হচ্ছে, আমি আর পাপি আপা ঝগড়া করতেছি, একে অপরের বিরুদ্ধে কথা বলতেছি, কিন্তু আমাদের বিরোধী দল আর সরকারি দলের নেতারা তো একসাথে বসছেন, প্রতিদিন সংসদের বিভিন্ন কমিটিতে ওনারা একসাথে বসছেন, একসাথে খাওয়া দাওয়া করছেন, একসাথে কাজ করছেন, একসাথে নামাজও পড়ছেন। যাই হোক, আমি যেটা মনে করি এই ওল্ড শেপ থেকে এই আলোচনা, আপনি যেটা বলেছেন যে ওল্ড শেপ থেকে বের হওয়া, যেটা নিয়ে আসলে আমরা এই গুরুত্বটা বারবার কথা বলি, কিন্তু কেন বের হওয়া যাচ্ছে না? হ্যাঁ, বের হবে। এই যে আপনি প্রশ্ন তুলছেন না এখন, আমার আপনার আলোচনা যদি ওনাদের কানে যায়, এগুলো হয়তো আস্তে আস্তে কাজে দেবে বলবো না, কিন্তু যারা আসলে এই পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হওয়ার কথা বারবার বলছেন, বা রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হওয়ার কথা না বললেও আমরা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা বলছেন। প্রোগ্রামের শুরুতেই বলেছি যে এই যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা বলছেন, তাদের দলে, তাদের ছাত্র সংগঠনের নেতা আমরা দেখছি যে ঠিক আওয়ামী লীগ বা ছাত্রলীগ যে কাজগুলো করেছে, এখন তারা কেউ কেউ সেই কাজ করছে। যেমন ধরেন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, রাজশাহী ইউনিভার্সিটির নিউজ একটু বলছি আমি আপনাকে। সেখানকার ছাত্র শিবির নেতা সালাউদ্দিন আম্মা সহ অন্যান্য নেতারা, তারা 3 জন শিক্ষার্থীকে দফায় দফায় পিটিয়েছেন, এবং তাদেরকে ছাত্রলীগ বলে তাকে পেটানো হয়েছে, এরকমটা শুনতে পাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, একসময় তাদেরকে ছাত্র শিবির বলে পেটানো হয়েছে, এখন তারা আবার ছাত্রলীগ বলে পেটাচ্ছে। তো একই সংস্কৃতি তারা ফলো করছে, তাদের তো ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে তারাই কি আসলে সেই পথ অনুসরণ করছে কিনা? হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। কথা হচ্ছে যে আমি এই কথাটাকে এইভাবে দেখি, ধরেন শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন খালেদা জিয়া কোথায়? জেলখানায়। তারেক রহমান কোথায়? নির্বাসনে। এখন তারেক রহমান যখন সিংহাসনে, তখন আপনি শেখ হাসিনাকে কোথায় দেখতে চান? স্বাভাবিকভাবে যদি প্রকৃতির নিয়ম বলেন, তাহলে যেহেতু খালেদা জিয়া জেলখানায় ছিল, শেখ হাসিনাকে জেলখানায় দেখতে চাই। কিন্তু আমি যদি বলি যে না, আমি চাই এখন ওল্ড পলিটিক্স করব না, আওয়ামী লীগ আমাদেরকে মারছে, আমরা আওয়ামী লীগকে মারবো না, তাহলে এখন আমি দেখতে চাই শেখ হাসিনা কোথায় থাকবে, পাল্টা রাজনীতিতে, মানে ভিজিবল থাকবে। এই জায়গাটা তো বলা খুব সহজ, বাস্তবতা তো সহজ না। ঠিক আছে, এটা একটা হার্ডেলস। কথা হচ্ছে যে আমরা পুরানো রাজনীতির পথে হাঁটবো না, কিন্তু আবার এখানেও তো একটা বিচার আচারের একটা প্রশ্ন আছে। আমি তো রাতারাতি আমার ওই ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারছি। আমাকে কথা হচ্ছে যে টোটাল আমাদের, আমি আপনাকে বললাম ইন প্রিন্সিপাল, আমাকে মারছে আমিও মারবো,
আমাকে বাইর করে দিয়েছে, আমিও বাইর করে দেব। এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে এটা কোনোদিনই থামবে না। আজকে আপনি জেলে যাবেন, কালকে আমি জেলে যাব, এটাই হবে। আর আপনি যদি এটাকে থামাইতে চান, এটার একটা সামগ্রিক রিকনসিলিয়েশন লাগবে। রিকনসিলিয়েশনটাতে আমরা যেতে পারছি না। ধরেন ছাত্রলীগের যে কাউকে, ছাত্র দলের ছেলেরা কি ছাত্রলীগের ছেলেদেরকে মারতেছে না? মারতেছে তো, প্রচুর ঘটনা ঘটতেছে। শিবিরের ছেলেরা মারতেছে, আপনি যেটা বললেন যদি সত্য হয়, আমি দেখি নাই যদিও, আমি ধরে নিলাম সত্য। তাহলে কথা হচ্ছে যে এটা থেকে আমরা ফিরবো কিভাবে? কারণ ছাত্রলীগ তো আবার চাইলে, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ছাত্র দলের ছেলেদেরকে মারছে না। যে নোয়াখালীতে কোথায় দেখলাম যে মসজিদে মাইকে আজান দিয়ে ঘোষণা দিয়ে মানে ছাত্র বিএনপি লোকদেরকে পিটিয়েছে। আচ্ছা, তাহলে আসলে সংস্কৃতি পরিবর্তনটা কিভাবে হবে আমি একটু শুনতে চাই। আমি একবার স্পষ্ট করে আপনাকে বলি যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি থেকে বেরোয় জামাত কোনোদিন আসেনি, আসতেও পারবে না। আমি 91 সালে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, কারণ আপনি অনেক কথা বলেছেন যেটার উত্তর দিতে গেলে আমাকে সময় দিতে হবে। এটা আমি চটপট করে বলে ফেলছি। 1991 সালে 2টা মহিলা এমপি দিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছে জামাত ইসলাম। কিন্তু আমি দেখেছি যে শ্বেত সন্ত্রাস করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জামাত ইসলাম। কিন্তু তখন পর্যন্ত জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো ছেলেকে বিএনপির ছাত্র দল কোথাও কিন্তু হাত দেয়নি। আপনি এরকম শত সহস্র 120টা যদি ঘটনা আপনি গুগলে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, চিটাগাং এবং চিটাগাং কলেজে বিশ্ববিদ্যালয় আপনি পেয়ে যাবেন। কিন্তু তাহলে এখন, এবং আমি দায়িত্ব নিয়ে আজকে বলছি, মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, মতিন চৌধুরী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং জমিরুদ্দিন সরকার উনি শিক্ষামন্ত্রী ছিলেন। ওইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসে সঠিক তথ্য বলতে যাওয়ার আগে উনি মোটিভেটেড হয়ে যেতেন। এবং যে আমরা মুখই পেতাম না তখনো। শুধু আমি পাপিয়ার এই বক্তব্য না, তৎকালীন সময়ে সারা বাংলাদেশে জামাতের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য ছাত্র সমাজে তৈরি হয়েছিল। ওখানে ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য সংগঠন ছিল, তাদের কাছ থেকে আপনি এই জিনিসটা জেনে নিতে পারবেন। এবং আজকের মুখ্য সচিব, যার নাম রাষ্ট্রপতি হিসেবে আসছে, উনি তখন জমিরুদ্দিন সরকার পিএস ছিলেন। ওনার মুখের সামনে যে আমরা কখনো দাঁড়াতেই পারিনি। আজকাল নতুন বন্দোবস্ত রাজনীতি কিভাবে আসবে? 91 সালে বিএনপির সাথে ক্ষমতা থেকে বিএনপির ছাত্র হত্যার সাথে যে জামাত ইসলাম জড়িত, নতুন বন্দোবস্ত আপনি আর যাই হোক জামাতের কাছে আশা করতে পারেন না। 2001 সালে জোটের অংশ থেকেছে, 2টা মন্ত্রিত্ব নিয়েছে। তারপর সারা বাংলাদেশ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে অত্যাচার, ছাত্র হত্যা থেকে শুরু করে জামাত ইসলাম করেছে, এদের কাছ থেকে এদের বন্দোবস্ত একটাই: হত্যা, খুন, প্যানিক, সন্ত্রাস, ইয়ানত খাওয়া, জাকাত খাওয়া, ফেতরা খাওয়া, কোরআন আর মসজিদকে নিয়ে হচ্ছে রাজনীতি করা, মহিলা মাদ্রাসায় বাচ্চাদেরকে ধর্ষণ করা, আর ছেলে হলে তাদের বলৎকার করা। এই স্পষ্ট এই দৃষ্টিভঙ্গি থেকে ওরা কখনোই বেরোতে পারে নাই। আজকাল মেয়ের সাথে কে কি করলো না করলো, মঞ্জু ভাই বলতেছে যে বিএনপির অনেকেই করছে অপ্রকাশিত আছে, অমুক আছে, তমুক আছে। আরে ভাই, প্রকাশিত যদি না থাকে সেটা নিয়ে কি আপনি কথা বলতে পারেন নাকি? আপনি ধরা খাইছেন, বহিষ্কার করছেন, ধারাপাস করছেন, আপনি আমাকে রাখতে আসতেছেন কেন? যে আমাদের অনেকের এই দোষ আছে, ওই আছে, সে আছে, কার প্রপার্টির সাথে করে বেরিয়েছে। এবং আপনি জানেন এই রীতিমতো ফেক 980টা অপতথ্য দিচ্ছে বিএনপির এগেইনস্টে এই ফেসবুক, এবং সেটা প্রমাণ তদন্ত করে পাওয়া গেছে যে 980টা অপতথ্য, যেখানে এই মেয়ে সুলভ আচরণ থেকে শুরু করে চাঁদাবাজি, ট্রাকে আগুন, এগুলো সব কিন্তু অপতথ্য। মন্ত্রিসভার নতুন তালিকা, দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির আভ্যন্তরিক কোন্দলনীয় মন গড়া তারা ইয়ে করছে, এবং বিএনপির নেতাকর্মী হত্যা, খুন, ধর্ষণের সাথে জড়িত। এইরকম হচ্ছে 980টা অপতথ্য। এই অপতথ্যকারীগুলো কারা? এগুলো জামাতের বড় বাহিনীর দ্বারা। মঞ্জু ভাই শিবির ছাড়ছে কেন? মঞ্জু ভাই শিবিরের এই আইডিওলজি, শিবির ছাড়ি না, জামাত ছাড়ছে কেন? এই আইডিওলজি, এই অপসংস্কৃতি, এই ইসলাম নিয়ে ব্যবসা, ধর্মের কথা বলে হত্যা, রক কাটা, লাশ সাথে চিনতে না পারে সেই জন্য কেমিক্যাল দিয়ে মুখ পুড়াই দেওয়া, এগুলোর সাথে উনি অ্যাডজাস্ট করতে পারেননি জন্যই হয়তোবা উনি ওই জায়গা থেকে সরে আসছেন। আজকে উনি বলছেন পার্লামেন্টে কেন বক্তৃতা ভালো দিতে পারছে না। কিভাবে দিবে? যারা মাদ্রাসা ওরিয়েন্টেড এবং তারা ছাত্র সংগঠন করতে যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, আপনি সাংবাদিক যেছেন, আপনি তথ্য নিয়ে দেখেন, তারা প্রত্যেকেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কমসে কম 10টা করে হত্যা মামলার আসামি, এবং তাদের নেতৃত্বে, এবং তারা প্রকাশ্য দিবালোকে হত্যা করছে। হত্যাকারীরা পার্লামেন্ট অর্থবহ করবে, রাষ্ট্রকে অর্থবহ করতে হবে, এইটা আমি পাপিয়া আমার জীবদ্দশায় কোন দিনই বিশ্বাস করে যেতে পারি না, বিশ্বাস আমি করতেও পারি না। এখন 91 সালে ক্ষমতার থেকে অংশ নিয়ে যারা ছাত্রদলকে হত্যা করে, তাদেরকে আপনি কি দল বলবেন?
নতুন বন্দোবস্ত পুরাতন বন্দোবস্ত, আপনি ঐক্যবাদের কথাটাই শুধু বলেন। ঐক্যবাদ কমিশনের মিটিং এ বসে তারা গোটা বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে কর্মসূচি দিয়ে দিল, গোটা বাংলাদেশের গণজমায়েত তারা দিয়ে দিল। তাহলে এগুলো যে কি জিনিসের কি জিনিস, এই যে কি মানের মান, এই যে কি জিনিস, এটা বিএনপি হারে হারে টের পাচ্ছে এখন। এই নতুন প্রজন্মে যারা বিএনপি করতে আসছে তারা হারে হারে টের পাচ্ছে। আর আমি পাপিয়া 1986 থেকে শুরু করে 26 পর্যন্ত টের পেতে 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 আমি একবারে তাড়া পড়ে গেছে। আচ্ছা, আমার আমরা আত্মা, অনুভূতি, ফিলিংস, রক্ত, মাংস, ধমনী, আচ্ছা, আমরা সবকিছু সাক্ষী। তাহলে এখন তো আপনি তো জামাত ছাড়লেন, আবার জামাতের সাথে জোট করলেন, এবি পার্টির ভবিষ্যৎ কি এটা একটু শুনতে চাই আমি। যে